আমার মনে হয় কেউ যদি বই পড়ে তাহলেই সে একটা অথর হতে পারবে, প্রপার একটা অথর। প্রথমেই আমার জার্নিটা শুরু হয় জাপানে গিয়ে। আমি এটা দেখে খুবই শকড হয়েছিলাম, জাপান কত একটা ডিসিপ্লিন দেশ। তুমি কি জানো, মানে আমি যে স্কুলে যেতাম সেই স্কুলে স্টুডেন্টসরা স্কুলে পড়ছে, তাই জন্য স্টুডেন্টসদের 10,000 ইয়েন দিচ্ছে। কোভিডের সময় যেমন আমাদের স্কুল বন্ধ হয়ে গেছে, তো তখন পড়াশোনাটা কিভাবে কন্টিনিউ করতে? পড়াশোনাটা তো ডেফিনেটলি অনলাইন ক্লাসেই হতো, আর অনলাইন ক্লাসে আমি ফাঁকি মারতাম। একবার করেছিলাম আমি ক্যামেরা অফ করে মাইকটা অফ করেছিলাম, পা তুলে শুয়েছিলাম। আমি মাকে বলি এই জল দাও না মা ক্লাস। আমি তারপরে রিয়েলাইজ করি যে আমার ক্যামেরাও অন আছে, মাইকও অন আছে, আর টিচার তাকে বলেছে হোয়াট ইজ দিস বিহেভিয়ার। এবার আমাদেরকে একটু ইজিপ্টের গল্প শোনাও। ইজিপ্টের একটা আমার খুব ভালো লেগেছে, ওখানে সবাই ইন্ডিয়ান সিনেমা দেখতে খুব পছন্দ করে। তাই একজন তো বললো তার মা নাকি আমাদের বাংলা সিরিয়াল দেখে। তুমি ভাবতে পারছো ওই শাশুড়ি বৌমার ঝামেলা ওগুলো ইজিপ্টের লোকেরাও দেখে বসে বসে। এই যে তিনটে বই তুমি এখন পর্যন্ত লিখলে বা পাবলিশ হলো, এখনকার বাচ্চারা তো পড়ার বই ছাড়া তো অন্য বই পড়ার খুব বেশি একটা নেশা থাকে না, তুমি তাদের জন্য কি বলবে? আমার মনে হয় তুমি যদি বই পড়ো তাহলেই তুমি বুঝতে পারবে যে একটা অথর কি করে নিজের ফিলিংস বা এক্সপিরিয়েন্সেস একটা পাতায় নোট ডাউন করে অন্যদের ওটাকেই দেখিয়ে দেয়। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি সিদ্ধার্থ এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে, আর আমার সাথে রয়েছে আমার সবচেয়ে পডকাস্ট এপিসোডের খুদে বন্ধু সমৃদ্ধ। সমৃদ্ধ, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমি চাইবো তুমি তোমার বয়সটা তুমি আমাদের দর্শকদেরকে শোনাও এবং কোন ক্লাসে পড়ো সেটা একটু বলো। আচ্ছা, আমি এখন 12 বছর বয়স, আমার এই সপ্তাহে বার্থডে। ওয়াও, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তো আর আমি ক্লাস 8-এ পড়ি। তুমি যে বয়স থেকে লেখালেখি শুরু করেছো সেই বয়সে জানি না, আমি হয়তো কার্টুন দেখে বেড়াতাম, কি করতাম, কমিক্সের বই টই পড়তাম হয়তো, মানে এত তো মোটিভেশন ছিল না একদমই। একটা কথা আমাকে বলো, এখন আমরা যেই সময়টায় দাঁড়িয়ে আছি আমরা কিন্তু অনেকেই যেহেতু একটা ডিজিটাইজেশনের ব্যাপার চলছে, আমরা ডিজিটালের দিকে বেশি বেশি ঝুঁকে যাচ্ছি। বই পড়ার অভ্যেসটা কিন্তু আমাদের একটুখানি কমে গেছে, আর সেই জায়গায় তুমি একটা নতুন মোটিভেশন ইন্সপিরেশন নিয়ে অলরেডি তিনটে বই লিখে ফেলেছো। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডসের নানা রকম খেতাব তোমার ঝুলিতে এই মুহূর্তে রয়েছে। একটু শুরুর দিকের জার্নিটা জানতে চাইবো যে কিভাবে শুরুটা হলো। প্রথমেই আমি সব জায়গায় এটাই বলি যে মানে প্রথমেই আমার জার্নিটা শুরু হয় জাপানে গিয়ে। জাপানে গেছিলাম 4 মাসের জন্য। আমার মায়ের ওখানে রিসার্চের পারপাসে যাওয়া হয়েছিল। আমার মা আসলে যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রফেসর, ওকে, জিওলজির ফিল্ডে আর কি। ওকে, মা গেছিল ওখানে রিসার্চের পারপাসে, আমি আর আমার বাবাও গেছিলাম 4 মাস। সে আমার যেতে একটু একটা প্রবলেম হয়েছিল, যেরকম স্কুল থেকে পারমিশন নেওয়া, তারপরে এই এরকম রিলেটেড কয়েকটা জিনিস। তো ফাইনালি সব কিছুই সেটেল হয়ে আমরা জাপানে যাই আর কি। জাপানে কিছুদিন পর আমরা সেটেলও হয়ে যাই। তো ব্যাপারটা কি হয়েছিল, জাপানে যাওয়ার আগে আমার মা আমাকে একটা ডায়েরি দিয়েছিল আর আবল তাবলের একটা বই দিয়েছিল। ডায়েরিটায় আমাকে লিখতে বলেছিল যে আমি যা করছি সেটাই আমাকে ডায়েরিতে লিখতে বলেছিল, মানে যেটা পুরো দিন করছি, মানে আমার বাংলা হয় না ভালো। বেসিক্যালি পুরো দিন যা করছি সেটাই লিখতে, আমার ফিলিংস লিখতে, এক্সপিরিয়েন্সেস লিখতে, আমি একটি নতুন দেশে এসে কিরকম কি করছি। মানে আমি আমার লেখার পারপাসটা ছিল যখন আমি বড় হয়ে যাব তখন যাতে এগুলো মনে থাকে। হ্যাঁ আর কি, তখন যাতে আমি জিনিসগুলোকে মনে করতে পারি আর চেঞ্জ করতে পারি যে আচ্ছা আমি এরকম সময় ছিলাম, আমি এইটা ফিল করেছিলাম, এইটা এক্সপিরিয়েন্স করেছিলাম, এইভাবে জাপানকে দেখেছিলাম। তো ব্যাপারটা এইভাবেই উঠে আসে আর কি। আর আবল তাবলের বইটা এমনি দেওয়া হয়েছিল যাতে আমি অ্যাটলিস্ট কিছু রিডিং পড়ি, আর তার সাথে অনেক রাস্কিন বন্ড, সুধামূর্তি এদের বই নিয়ে যাওয়া হয়েছিল। আর আমার মা আমাকে এইসব বই দিয়েছিল যাতে মানে আমার লিখতে দিয়েছিল, কারণ আমার মা ভাবছিল যে আমি যদি 4 মাস কিছু পড়াশোনা না করি আমি হয়তো এবিসিডিও ভুলে যাবো। আচ্ছা, তো এই জন্যই আমার মা আমাকে এগুলো দিয়েছিল। তো তুমি যখন এই মানে প্রথম যখন লেখাটা শুরু করলে তখন তোমার কত বছর বয়স ছিল? তখন 9 বছর বয়স ছিল। 9 বছর বয়স থেকে তুমি লেখালেখি শুরু করেছো? প্রথম বই পাবলিশ হয় 10 বছর বয়সে। তো যাই হোক, তো আমি ডায়েরি লিখতাম। তো এক সন্ধ্যাবেলা আমি ডায়েরি লিখছিলাম। আমার মা তখন জাপানে যে ইউনিভার্সিটিটাতে রিসার্চ করতো, হিরোশিমা ইউনিভার্সিটি, আমরা হিরোশিমাতে থাকতাম। আচ্ছা, তো এখান থেকে এলো আর দেখলাম আমি ডায়েরি লিখছি। তখন আমাকে দেখে বললো যে জানিস এরকম একজন ছিল অ্যানে ফ্র্যাঙ্ক, যে ডায়েরি অফ আ ইয়াং গার্ল লিখেছিল। আর ব্যাপারটা হলো গিয়ে আমি শুনে এটা খুব ইন্সপায়ার্ড হই, কারণ আমি এরকম আগে শুনিনি যে মানে অ্যানে ফ্র্যাঙ্ক আসলে একজন জুইশ গার্ল ছিলেন যিনি ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ডায়েরি লিখেছিলেন, হলোকাস্ট পিরিয়ডের সময়। ওটা রিফ্লেক্ট করছে যে একটা বাচ্চা, লাইক একটা
একটা এত ইয়াং একটা মেয়ে কিভাবে এত কিছু যুদ্ধকে দেখছে, কিভাবে সে লাইফ লিড করছে, মানে তার চোখে দেখা ওই হ্যাঁ, যুদ্ধটা পুরোটা exactly. ডেসক্রাইব করেছে। এক্স্যাক্টলি। তো এই বইটা পাবলিশ হয় পরে, অনেক ল্যাঙ্গুয়েজেসে ট্রান্সলেট হয় এবং অনেক জনপ্রিয় একটি বই। আমার মনে হয়, আমার তখন মনে হলো আচ্ছা তাহলে আমিও তো একটা ডায়েরি লিখছি, অ্যানে ফ্র্যাঙ্ক একটা ডায়েরি লিখতো, তাহলে আমি কি আমার ডায়েরিটাকে বই করতে পারবো না? তো আচ্ছা। আসলে অ্যানে ফ্র্যাঙ্কের বইটা যেহেতু ওর বাবা পাবলিশ করেছিল, আমি আমার বাবাকে বললাম যে মানে আমার ডায়েরিটা কি বই হবে না? তখন আমার বাবা বললো যে হ্যাঁ নিশ্চয়ই, লিখলেই হতে পারে। মাও ইভেন কি সেটাই বললো। আচ্ছা। তো আমার মনে হলো যে আচ্ছা আমি এটা লিখি, অ্যাটলিস্ট দেখি লিখে কি হয়। মানে আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এটাকে ইভেনচুয়ালি শেষ করবো। আমি জাস্ট ভাবলাম আচ্ছা ট্রাই করি, করার নতুন কিছু একটা ট্রাই করলে ভালোই লাগবে। তো আমি পরের দিনই প্রিফেসটা লিখি এবং মাকে দেখাই। মাও দেখে খুশি হয় আর আমাকে এনকারেজ করে যে তুই লেখ। আমার মা তখন বলেছিল যে লোকে জানতে চাইবে একটা 9 বছরের বাচ্চা, তখন আমি 9 বছর বয়স ছিলাম, কি করে জাপানকে দেখছে, সে ইন্ডিয়ান একজন বাচ্চা কি করে জাপানকে ভিউ করছে। তাই একদম আমি যেটা ফিল করছি সেটা আমাকে লিখতে বলেছিল খুব অনেস্টলি, আর আমি ওরকম করে লিখেছিলাম। তুমি যদি বা কেউ যদি বইটা পড়ে সে বুঝতে পারবে যে এটা বাচ্চা লিখেছে। কারণ আমার মনে হয় যতদূর অন্যরা আমাকে বলেছে কথার মধ্যে একটু সিম্পলিসিটি আছে, তারপরে কথাগুলো মানে যেরকম অনেক ম্যাচিওর হয় সেরকম একটু কম ম্যাচিওর। আর ইভেনচুয়ালি আমি এটাও লিখেছি যে আমি মার সাথে ঝগড়া হলো, আমার ভালো লাগছে না, এটা কেন হচ্ছে। তারপরে এরকমও লিখেছি। তো লোকেদের এগুলো পড়ে আরেকটা সর্ট অফ ভালো লাগে, আচ্ছা এটা একটা বাচ্চা ফিল করছে। তো তারা কি করে, তারাও বুঝতে পারে আচ্ছা তাহলে আমি যদি বাচ্চা বয়সে ওইখানে যেতাম আমিও এরকম ফিল করতাম। এক্স্যাক্টলি। তাই অনেকে আমার বন্ধুরাও আমাকে বলেছে যে আমি যখন বইটা পড়লাম আমার মনে হলো আমি তোর সাথেই আছি জাপানে। ওকে। তো এটা একটা সর্ট অফ সেন্স অফ বিলঙ্গিং দেয় আর কি, যখন আমি এভাবে বইগুলো লিখি। এবার পরে ইভেনচুয়ালি সেকেন্ড বই, থার্ড বই, এগুলোতে ল্যাঙ্গুয়েজটা একটু ম্যাচিওর হয়েছে অ্যাজ আমি পরপর বড় হয়েছি, যতদূর অন্যরা বলেছে। আমি একটা জিনিস জানতে চাইবো, এই যে 4 মাসের ব্রেক নিয়ে তুমি জাপানে গেলে, এই 4 মাসে তোমার পড়াশোনাটা কোথায়, মানে ওইখানেই চলছিল নাকি ঘরে হোম স্টাডি করছিলে? তো আমি ফার্স্টলি প্রথম দিকে হোম স্টাডি করছিলাম, কারণ আমি স্কুলটা তো ছাড়িনি, ওখানে আমাকে যেতে হবে ইভেনচুয়ালি, পরীক্ষা সবই দিতে হবে। আমাদের মেন অসুবিধা কি হয়েছিল, আমি, আমার মা, বাবা আর কৌশিক জেঠুর ব্যাপারে বললে, ওনার পুরো নাম হলো প্রফেসর কৌশিক দাস। আর সে একজন হিরোশিমা ইউনিভার্সিটির প্রফেসর। আচ্ছা। সে আমার মায়ের হোস্ট হয়েছিল, মানে খুব হেল্প করেছিল আমাকে জাপান এক্সপ্লোর করার জন্য। খুব কাইন্ড, একজন ফানি, একজন ভালো মানুষ ছিলেন। এখনো আছেন। তো হ্যাঁ, কৌশিক জেঠুর সাথে আমি নর্মাল আবল তাবলের গল্প, কবিতা পড়ে আমি শোনাতাম। কৌশিক জেঠুরও খুব ভালো লাগতো। ইভেন কি আমার এখনো মনে আছে কৌশিক জেঠু আমাকে কয়েকটা আবল তাবলের কবিতা শোনাতো, যেগুলো কৌশিক জেঠুর এখন একটু একটু মনে আছে। তো এইভাবেই কৌশিক জেঠুর সাথে আমার একটা বন্ডিং হয়ে গেছিল। তাই আমার বইতে ভর্তি কৌশিক জেঠু সব জায়গায় প্রথম যেখানে যাচ্ছি কৌশিক জেঠুর সাথে, মানে ওনার গল্পটা অনেকটাই জুড়ে রয়েছে তোমার প্রথম বইটার মধ্যে। অনেক ওয়ার্ড আছে, মানে আমরা খুঁজে দেখেছি কৌশিক জেঠু অনেক জায়গায়, অনেক ভর্তি জায়গায় মানে লেখা আছে। তো যাই হোক, আমরা সিটি অফিসে গেছিলাম আমাদের নাম রেজিস্টার করার জন্য। আমরা 4 মাস হিরোশিমাতে আছি এটা জানাতে হবে, কারণ আমরা 4 মাস আছি। 4 মাস তো একটা শর্ট পিরিয়ড অফ টাইম না, এমনি থাকলে জানাতে হয় এটা জাপানে। তো ব্যাপারটা কি হলো, আমরা জানাতে গেছিলাম যে আমরা আছি, এরকম অনেক ফর্ম সাইন করতে হয়েছিল। তো ওখানে কৌশিক জেঠু গেছিল আমাদের হেল্প করতে, কারণ ওখানে সব জাপানিজে কমিউনিকেশন। তো আমরা ওখানে গিয়ে দেখি যে সবাই কাজ করছে, সব জাপানিজ লোকেরা, কোনো সর্ট অফ আওয়াজ নেই। ঢুকতে একজন লেডি ছুটে এলো, কি কোথায় যেতে হবে কি, অনেক ওখানে এইসব ব্যাপারে কথা বললে আর শেষ হবে না, জাপান এত ডিসিপ্লিনড একটা দেশ। তো ব্যাপারটা কি হলো, এইটার পরে আমাদের সিটি অফিসে ইমেল আইডি সব দিতে হয়েছিল। আমার মাকে সিটি অফিস কনস্ট্যান্টলি মেল করতে থাকে যে আপনার বাচ্চাকে কোথাও একটা এডুকেশনাল ইনস্টিটিউশন বা কোথাও একটা স্কুলে পাঠান, কারণ 4 মাস ছাড়া যদি এডুকেশনে থাকে বাচ্চার মেন্টাল হেলথের জন্য সেটা ভালো হবে না। তো এরকম অনেকবার মেল করার পর আমার মা ভাবলো তাহলে কি দেওয়া যেতে পারে। তো আমার সাথে কথা বললো যে দেখ এরকম বলছে সিটি অফিস। আমি তো পুরোটা না শুনি না বলে দিয়েছিলাম, স্বাভাবিক সেটা। ভয় লাগছিল নাকি? ভয় লাগার ব্যাপার না, আমি একটা অন্য দেশে এসেছি, 4 মাস একটু শান্তিতে শুয়ে থাকবো, ল্যাপটপ দেখবো, ভালো মন্দ খাবো। তো আমি তো সেই সময় একটা স্কুলে যাব কেন, তো আবার স্কুলের অনেক কি আছে, জাপানিজ স্কুল, তো ভাবছি এটা অন্য দেশের স্কুল, সেখানকার লোকেদের আমি তখন অব্দি মানে বাচ্চাদের বেশি ভালো জানতাম না, এবং কি হবে কে, মানে তুমি তো জানোই ফরেন স্কুল। আমার তখন এটা ভয় লাগেনি, এটা পরে আমি রিয়েলাইজ করেছি আচ্ছা আমার এটাও এই ব্যাপারটাও ভয় লাগতে পারতো যখন বুলিং হতে পারতো।
বুলিং Exactly. ওসব কিছুই হয়নি। তো ব্যাপারটা হলো কি আমার আরেকটা ভয় ছিল যে ওখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজেই সব কথাবার্তা হয়, সব পড়ানো একদমই হয়, তাই, হ্যাঁ। বই যেটা হয় সেটাও জাপানিজ ল্যাঙ্গুয়েজেই হয়, তাহলে আমাকে জাপানিজটাও শিখতে শিখতে হবে। লাগবে। কিন্তু এবার আমার মা আমাকে আমার সাথে তর্ক করে ডিবেটের মতোই আর কি, মানে বলে যে অনেক কারণ বলে যে লাইক আমার কি করে মানে এটা ইমপ্রুভ হবে আমার। তখন আমাকে একজন বলেছিল, ক্যানেডিয়ান একজন কাপল ছিল, আমরা যেখানে থাকতাম ওখানেই মানে লাইক একটা সর্ট অফ, ওটা ঠিক হোটেল নয়, ওটা একটা অ্যাপার্টমেন্টের মতোই, ওখানে অনেকজন থাকতো। তো ক্যানেডিয়ান একজন কাপল ছিল, ওখানে একটা পার্টি হয়েছিল, সব আইস গোলা যেটা ইন্ডিয়াতে বলে ওটা বানানো হয়েছিল, এসব হয়েছিল। তো গেছিলাম, ওইগুলো সব বইতে লেখা আছে। ওরা আমাকে বলেছিল যে আমি যে হালে মানে কথাবার্তা বা এসব কিছু বলি, আমি মানে প্রেসিডেন্ট হতে পারবো আর কি। তো আমি এটা শুনে খুব মজা পেয়েছিলাম, মানে মজার ছলে বলছে। তারপরে রিয়েলাইজ করলাম ওরা সিরিয়াসলি বলেছে। তা আমি মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি কি প্রেসিডেন্ট হবো? মানে আমি যাই শুনতাম তখন জিজ্ঞেস করতাম কি আমি কি এটা হবো, ওটা হবো, এটা হবো, এইভাবেই বইটা জিজ্ঞেস করেছিলাম, বইয়ের ব্যাপারটা, যে সেটা আমি ইভেনচুয়ালি করে ফেলি। তো প্রেসিডেন্ট আমি তখন জিজ্ঞেস করেছিলাম, তখন মা বললো হ্যাঁ হতে পারিস। তো তারপরে আমার এই প্রেসিডেন্টের ব্যাপারটাই তুলে ধরলো যে মানে দেখ, তোকে যদি প্রেসিডেন্ট হতে হয় তোকে জানতে হবে ইন্ডিয়ার কোথায় কোথায় ফ্ল আছে, তোকে অন্য অন্য জায়গায় অন্য অন্য ব্যাপারে জানতে হবে, অন্য অন্য জায়গায় যেতে হবে। তাই আমাকে জাপানি স্কুলে বললো যে তুই যা, তোর একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, তুই জানতে পারবি অন্য একটা স্কুলের এডুকেশন সিস্টেম কিভাবে কাজ করে, রাইট রাইট। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের সাথে কি পার্থক্য। এবং এটাও বললো যে আমার ডায়েরির কন্টেন্ট এনরিচ হবে, কারণ ডায়েরি তো মানে এমন কিছু খাস হবে না যদি আমি পুরোদিন শুয়ে থাকি এটা করি ওটা করি। যদিও আমি অনেক ইন্টারেস্টিং জিনিস করছিলাম, নতুন নতুন খাবার খাচ্ছিলাম, অনেক জায়গায় যাচ্ছিলাম, তো তাও আর কি স্কুলের ব্যাপারটা এলে আরো এনরিচড হবে, কারণ লোকেরা জানতে পারবে তাহলে জাপানিজ এডুকেশন সিস্টেমটা কি কিভাবে চলে। এক্স্যাক্টলি। আর ব্যাপারটা হলো গিয়ে আমারও অ্যাজ আই সেড নতুন এক্সপিরিয়েন্স হবে। আর আরেকটা জিনিস বলেছিল, মা বলেছিল ওখানে স্কুল লাঞ্চ খুব ভালো। আর আমার আসলে খেতে ভালোই লাগে, যদি আমি এখন রিসেন্টলি সুগার ছেড়ে দিয়েছি খাওয়া। তো তার পরবর্তী সময় কি মডেলিং এ যাওয়ার ইচ্ছে রয়েছে? না, মুভি টুভিতে, মানে তোমার ধরো লাইফ স্টোরি নিয়ে একটা মুভি তৈরি হবে? না না এরকম কিছু না। ফেভারিট ফুড কি? আমি ওরকম ভাবে ভেবে দেখিনি। আমি সবই খেতে ভালো লাগে মোটামুটি, শুধু মিষ্টিটা হ্যাঁ, ছাড়া? আমার সবাই মোটামুটি খেতে ভালো লাগে, করলা ছাড়া। করলা ছাড়া? তাও খেতে হয় মাঝে মধ্যে। তারপরে কি নালে ঘাড়ে পড়ে এক দু ঘা? না সব পড়ে না। আমি তোমাকে একটা মজার গল্প বলি। আমার মা মানে আমাকে ছোটবেলায় যখন তেতো সিদ্ধ খাওয়া দিত, তার সাথে একটা অমলেট থাকতে হতো, নাহলে আমি ভাতটা খেতেই পারতাম না। মানে মা এই নিয়ে আমার জীবনে যদি মার খেয়েছি, শুধুমাত্র এই খাওয়া নিয়ে মার খেয়েছি। এই পডকাস্টে যদি মা দেখে তো মা বলবে যে একদম ঠিক কথা বলছে এই ছেলেটা। সেটা আমার মা বাবা মারে না, কিন্তু হয় আর কি, মানে খেতে তুমি হয়। ভালো ছেলে আর আমি ছিলাম একটু দুষ্টু, খাওয়া নিয়ে প্রচন্ড যন্ত্রণা দিয়েছি মাকে। তুমি খাবার নিয়ে দিয়েছো, আমি স্কুলের ব্যাপারে নিয়ে ওখানে আচ্ছা, একটু একটু করে বেরোবে কথাগুলো। তো ব্যাপারটা কি হলো, তোমাকে খাবারের লোভ দেখিয়ে স্কুলে পাঠানো হলো। হ্যাঁ ওটাই হলো। তো তারপরে আমি স্কুলে যাওয়ার আগে আমাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হলো। আমি আর আমার বাবা, আচ্ছা প্রথমেই আমাদের ওখানে বাসে করে একটা জায়গা দেখেছিলাম, সান স্কোয়ার। আচ্ছা, সান স্কোয়ার, ওখানে আমরা প্রথম গিয়েছিলাম একদিন। তো ওখানে একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ করা যায়, বাচ্চারাই শেখে। এবার ওখানে 20 ডেজের কোর্স হয়, 20 ডেজের মধ্যে বেসিক সবাই শিখে যায়, কি করে লিখতে হয় ছোটোখাটো জিনিস, ধরে নাও সরি বা এসব কি করে বলতে হয়, বা নিজেকে কি করে ইন্ট্রোডিউস করতে হয় জাপানিজ, এসব বেসিক মানে মোটামুটি বেসিক সবই শিখে যায় লোকেরা। তো আমাকে ওখানে এনরোল করার কথা হলো। এবার ওখানে আমি এনরোল হওয়ার মানে ডিসাইড করলাম, কারণ আমি দেখলাম ওখানে একটা ইয়ে আছে, কি বলে, ভেন্ডিং মেশিনে দারুণ দারুণ কোল্ড কফি, মিল্কশেক এসব পাওয়া যায়। তা আমি ওই জন্য আমি এনরোল হলাম। আমার সাইক্লিং আসলে খুবই ভালো লাগে, ছোটবেলা থেকে আমার সাইকেল নিয়ে চালাতে, আমি ছোটবেলা যখন ছিলাম সাইকেল চালাতাম, এখন একটু চালানো বন্ধ হয়ে গেছে, আমি আবার চালাবো। ব্যাপারটা কি হলো, আমরা আমি আর বাবা গেছিলাম প্রথম দিন, আমরা দুজনই যেতাম। তো প্রথম দিন যেতে গিয়ে কি হলো, আমরা বাসে করে গেলাম, একটা মিনস অফ পাবলিক ট্রান্সপোর্ট। রাইট। আর বাস আমরা দেখলাম যেতে সময় লাগছে ফার্স্টলি, আর অনেক এক্সপেন্সিভ। অ্যাকচুয়ালি জাপানে পাবলিক ট্রান্সপোর্ট একটু এক্সপেন্সিভই হয়। আচ্ছা। তো আমরা ডিসাইড করলাম যে আচ্ছা এটার থেকে বেটার হবে যদি আমরা দুজন সাইক্লিং করে যাই। ওকে। এবার প্রথমে এটা আমার মায়েরই ডিসিশন ছিল। তারপর আমার মা বলল যে একটু মানে পিছনে চলে আসছিল, কারণ আমার মা ভাবছিল যে আচ্ছা একটা অন্য দেশ, সাইক্লিং করে যাব কি করে কি। কিন্তু আমরা ইভেন্চুয়ালি ডিসাইড করলাম একদিন গিয়ে দেখি সাইক্লিং করে কি হয়, এক্সপেরিমেন্ট করে দেখি। হ্যাঁ, জায়গাটা আমাদের বাড়ি থেকে 5.5 কিলোমিটার দূর। ওকে। তো আমাদের টোটাল পুরো দিন তাহলে 11 কিলোমিটার সাইক্লিং হয়ে যেত, যেটা শরীরের জন্য খুবই হেলদি।
রাইট। তো আমি আর আমার বাবা মিলে সাইকেল করে যেতাম, একটা ইলেকট্রিক সাইকেল ছিল, একটা ভাঙাচোরা সাইকেল ছিল। মানে ওগুলো কি মানে ভাড়া নেওয়া যায় সেখান থেকে? ভাড়া নেওয়া যায় না, আমাদের যেখানকার থাকতাম সেখানকার ম্যানেজারই আমাদের দুটো সাইকেল দিয়েছিল। আচ্ছা, ভাঙাচোরা বলতে ওটা একটু মানে একটু একটু লাইক পুরনো। আধুনিক টাইপ সাইকেল ছিল, মানে আধুনিক মানে মডার্ন ইন দ্য সেন্স ওইরকম না, একটু মডার্ন ছিল কিন্তু একটু স্লো চলতো বা এরকম আচ্ছা। একটু অসুবিধা ছিল। তো ওইটা আমি বাজেটা বাবাকে দিয়ে দিয়েছিলাম, আচ্ছা, আর আমি ভালোটা নিয়ে নিয়েছিলাম। আমি একটু সুবিধাবাদী এসব ব্যাপারে। তো আমি আর আমার বাবা মিলে যেতাম। আর এবার বুঝতে পারছি তুমি কি করে বইটা লিখেছো। তার আগ পর্যন্ত একটা ডাউট ছিল যে এই ছোট বয়সে বাচ্চা কিভাবে লিখেছে। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তো আমরা যেতাম 5.5 কিলোমিটার সাইক্লিং করে, তারপরে ওখানে একটু হল্ট নিতাম, তারপরে আমরা ক্লাস করে কোল্ড কফি খেতাম। আমি এক ক্যান খেতাম, বাবা মাঝে মধ্যে খেত। তো আমরা দুজন তারপর আবার সাইক্লিং করে বাড়ি ফিরতাম, বাবা মাছ ভেজে দিত বা কিছু একটা করে নিত, লাঞ্চ খেতাম। আর জাপানিজ আমাদের এত বড় একটা ফাইল ছিল, ভর্তি হোমওয়ার্ক দিত, ঠিক আছে, হোমওয়ার্ক সব করতাম। মানে এটা হচ্ছে তুমি যেখানে জাপানিজ শিখতে হ্যাঁ, যেতে খুব সেখান থেকে সিনসিয়ারলি homework করেছি। দিত। তো ওকে। ব্যাপারটা হলো কি ইভেনচুয়ালি বেসিক শিখে যাই, তারপরে গ্র্যাজুয়েটও করে যাই। তো গ্র্যাজুয়েটের ব্যাপারটা হলো যেদিন গ্র্যাজুয়েট করতাম সেদিন আসলে একটা সর্ট অফ আমার তার পরের দিন গ্র্যাজুয়েট করার কথা, আর গ্র্যাজুয়েশনে আমার মাও আসতো, ঠিক আছে, গ্র্যাজুয়েট মানে ক্লাসে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হতো, সেটা মা বাবারা এসে দেখে, তারপরে টুকটাক ছবি তোলা হয়। তো এইটার জন্য যেদিন হওয়ার কথা, মানে যেদিন হলো ওই জিনিসটা, সেটা তার পরের দিন হতো। পরের দিন একটা নাকি বড় টর্নাডো আসতো বা কিছু একটা এরকম সাইক্লোন আসতো, তো সাইক্লোন অ্যাকচুয়ালি, হ্যাঁ, তো সাইক্লোনটার জন্য ওই দিন জাপানিজ বন্ধ থাকতো। আচ্ছা। তো তাই জন্য আগের দিনই আমাকে গ্র্যাজুয়েট করে দিয়েছিল। এটা নিয়ে আমি মাকে আবার টিচারের ফোন থেকে মেল লিখেছিলাম যে আসো, হোয়াটসঅ্যাপ ওরা ইউজ করে না। মা এলো ফাইনালি, তারপরে গ্র্যাজুয়েট আমি করি। তো গ্র্যাজুয়েট করার পর, আচ্ছা না, গ্র্যাজুয়েট করার একদিন আগে, একদিন ঠিক না, মানে জাপানিজ ক্লাস করার মাঝখানে একদিন আমরা আমাদের যে স্কুলটা যাওয়ার কথা সেটা গিয়েছিলাম। যে মানে জাপানিজ স্কুল এত একটা ভালো একটা জায়গা, যেখানে আমার মনে হয় জাপানিজ লোকেরা এত ডিসিপ্লিন না, এত গ্রাউন্ডেড থাকে, ওটা স্কুলই ওদের মধ্যে ইমপ্লিমেন্ট করে। আচ্ছা। বলছি কেন, প্রথম দিন যখন আমি আমার মা বাবা কৌশিক জেঠু সেখানেও গেছিল, তো চারজন মিলে স্কুলটায় গেছিলাম দেখা, মানে দেখতে আর কি জায়গাটা কিরকম। তো আমরা যখন ঢুকেছিলাম, মানে স্টেয়ার কেস থাকে না সর্ট অফ, এরকম দুটো স্টেয়ার উপরে র্যাক রাখা আছে। আচ্ছা। তা আমরা তখন জানতাম না এই র্যাকগুলো ছাত্রদের জন্য শু রাখার, আমাদের ওখানেই রাখতে হতো। আমরা কি করেছি, স্টেয়ার কেসটাই খুলেছি, কারণ দেখবে তোমাদের ইন্ডিয়াতে কোথাও গেলে, যে কোনো জায়গা হোক, সেটা মন্দির হোক মসজিদ হোক, সবাই এমনি ছড়িয়ে ছিটিয়ে রাখে। ছড়িয়ে ছিটিয়ে না, মানে আমাদের স্টেয়ার কেসটা নিচে রাখতে হয়। তা আমরা ওটাই করেছিলাম। এবার একজন মহিলা, সে মাস্ক পরে চশমা পরে ছুটে এসেছে, আমাদের জুতোগুলো সবাই হাতে করে নিল, এক এক করে রাখলো। আর তারপরে আমরা ভাবলাম কোনো স্টাফ হবে, আমরা এগোতে গেলাম, তারপরে উনি আমাদের নিয়ে অফিসে গেল, উনি হলেন প্রিন্সিপাল। আচ্ছা। তো উনি প্রত্যেকদিন এরকম স্টুডেন্টসদের কোনো প্রবলেম হলে হেল্প করে, মানে স্টুডেন্টসদের সাথে মানে এমন করে কথা বলে, লাইক শি ইজ দেয়ার কম্প্যানিয়ন, এমন করে কথা বলে, খুবই ফ্রেন্ডলি, খুবই কাইন্ড, আর খুবই গ্রাউন্ডেড। আমাদের ওই প্রিন্সিপাল প্রত্যেক দিন গেটের বাইরে ওয়েট করতো, স্টুডেন্টসরা সবাই ঢুকতো, গুড মর্নিং বলতো, ঢুকাতো সব স্টুডেন্টসদের, তারপরে ফাইনালি নিজের অফিসে যেত। তো আমি এটা দেখে খুবই মানে শকড হয়েছিলাম, ইন্সপায়ার্ড হয়েছিলাম, বুঝেছিলাম যে জাপান কত একটা ডিসিপ্লিন দেশ, আর স্কুল এডুকেশন সিস্টেম ওদের কত গ্রাউন্ডেড রাখে। তুমি কি জানো, মানে আমি যে স্কুলে যেতাম, সেই স্কুলে স্টুডেন্টসরা স্কুলে পড়ছে, তাই জন্য স্টুডেন্টসদের 10,000 ইয়েন দিচ্ছে, আচ্ছা। যাতে স্টুডেন্টসদের মেডিসিন এসব খরচা কমে যায়, এই জন্য ওদের দিচ্ছে। স্কুলের ফিস ওর থেকে কম, কিন্তু তাও ওরা দেবে। আচ্ছা। এটা ওদের একটা সর্ট অফ নিয়ম বলতে পারো। ওকে। যাতে স্টুডেন্টসদের বেসিক্যালি মেডিকেল সব কোনো দরকার পড়লে ওই টাকাটা ইউজ করতে পারে, বা ওইখানে কি এরকম কোনো মেডিকেল ইস্যুস হয়েছিল তোমার, মানে দরকার কি পড়েছিল? না, দরকার পড়েনি, কিন্তু একবার আমার গলায় একটু হালকা ঠান্ডা পড়েছিল। তো সে আর বলো না, সে জাপানিজ স্কুল একটা টিচারকে বলেছিলাম, সে আমাকে নিয়ে গিয়ে একটা রুমে বস করে দিয়েছিল, তারপরে ডাইরেক্ট একটা হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিয়েছিল, তারপরে কৌশিক যেটা মানে ওই শুধুমাত্র একটু ঠান্ডা লাগার জন্য? হ্যাঁ। আচ্ছা। তখন আসলে কোভিডও চলছিল, তাই হয়তো করেছে। আচ্ছা, ওই সময়টায়। ওকে ওকে। জাপানে তোমার বন্ধু বান্ধব হয়নি? অনেক বন্ধু, বা তাদের সঙ্গে কিভাবে কমিউনিকেট করতে, তখন কোনো অসুবিধা হয়েছিল ইনিশিয়াল স্টেজে? তো বেসিক্যালি ওরা একটু কয়েকজন ভাঙা ইংলিশ জানতো, একজন তো ইজিপ্ট থেকে ছিল, সে তো ইংলিশ মোটামুটি আমি যতটা
বলতে পারি তার থেকে নয় একটু কম। ও মোটামুটি ভাঙা ইংলিশ বলে নিত। ওর সাথে আমার ভালোই জমেছিল, ভালো বন্ধু হয়েছিল। ওর নাম ছিল আনা স্কুল। আমার একটা বইয়ের ছবিতে আমরা ক্যালিগ্রাফি করছি, ওটা আছে। আচ্ছা। ওর সাথে ভালোই বন্ধুত্ব হয়েছিল অ্যাজ আই সেড। এর অনেক বন্ধু ছিল। এবার আরেকটা, হ্যাঁ, জাপানিজ স্কুলের আরেকটা ইন্টারেস্টিং জিনিস, ওখানে একটা করে ক্লিনিং পিরিয়ড হয়। লাঞ্চের পর সব পুরো স্টুডেন্টস, টিচার সব স্কুল পরিষ্কার করে। মানে সবাই মিলে ইনভলভ হয়ে তখন হ্যাঁ, পরিষ্কার সবাই করবে। মিলে ইনভলভ হয়ে স্কুল ক্লিন করে, কোনো স্টাফ নেই ক্লিনিং করা। তারপরে লাঞ্চ সার্ভ করে, তারপরে নিজেদের টেবিল ক্লিন করে, তারপরে খাবার খায় টেবিলে, যদি কিছু পড়ে থাকে নিজে থেকেই ট্রেটায় ফেলে নিজেরাই রাখে। সব নিজে থেকে করতে শেখায় ওদের, কারণ ওদের লাইফস্টাইলটা এমন যে ওরা কিছু বছর পর ইন্ডিপেন্ডেন্ট হবেই। চাকরির জন্য জাপানিজ এরকম একটা কালচারই আছে, ওদের ওয়ার্ক কালচারটা এরকম, ওদের ইন্ডিপেন্ডেন্ট হয়ে একটা জায়গায় থাকতে হবে, তারপর ওদের চাকরি করতে হবে। চাকরিতেও ইনফ্যাক্ট এই টেবিল পরিষ্কার করা একটা, এটা ওরা মনে করে ওদের গ্রাউন্ডেড রাখে। ইনফ্যাক্ট এটা রাখি অ্যাকচুয়ালি। এবং এটা তাদের নিজেদের কাজের মতনই হ্যাঁ, ওরা আমি ধরে, মানে রাস্তায় এটা অনেকবারই- অন্য কেউ করবে তা নয়। রাস্তায় অনেকবার না, রাস্তায় একবারই দেখেছিলাম নোংরা একটা কোকোকোলার ক্যান পড়েছিল। সে একজন ভদ্রলোক কোট মানে ব্লেজার পরে অবভিয়াসলি অফিসেই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। সে কোকোকোলার ক্যানটাকে তুলে একটা পাশে ডাস্টবিনে ফেললো। যার সে তো কোনোদিনও মানে দেখলো না যে আচ্ছা এটা কে ফেলেছে, কেন ফেলেছে, কি জন্য ফেলেছে। সে এমনি ওটাকে নিয়ে ওটাকে ডাস্টবিনটায় ফেললো, কারণ ওর মনে হলো ওটা ওর একটা, একজন জাপানিজ হয়ে ওটার দায়িত্ব। কারণ আসলে ওদের ভাবনা চিন্তাটা এরকম যে ওরা রাইট রাইট রাইট। মানে নিজেদেরকে লাইক নিজেদের ধরো না হাত নোংরা হয়ে গেল, কিন্তু ওদের দেশ নোংরা হতে দেবে না। রাইট রাইট। তো এটা ওদের একটা মাইন্ডসেট যেটা অ্যাকচুয়ালি খুবই দরকার সবই দেশে থাকার। তো হ্যাঁ, এটাই বলার তো আছে। তুমি বেসিক্যালি মানে ওইখানের থেকে, মানে জাপান থেকে যে যে জিনিসগুলো শিখে আসলে, এর মধ্যে এমন 3টে পয়েন্ট আমাকে বলবে যেগুলো তুমি এখানে ইমপ্লিমেন্ট করতে চাও আফটার বিং এ প্রেসিডেন্ট? যদি প্রেসিডেন্ট হও তখন কোন President কোন হওয়ার এখন জিনিসগুলো? ইচ্ছে নেই। তো বেসিক্যালি যদি আমি প্রেসিডেন্ট হই সেটা হবে না। তো যদি আমি হই, মানে ধরে যদি হও তখন কিন্তু আমাকে আবার পডকাস্টের জন্য সময় দিতে লাগবে। তখন আমি ওই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অত তারিখে আসবেন তখন কিন্তু ওটা বললে চলবে না, আমি অপেক্ষায় রইলাম। ঠিক আছে। ওকে। তো ফার্স্টলি আমি এডুকেশন সিস্টেমটাকে একটু চেঞ্জ করব। ওখানে জাপানি স্কুলে আমি একবার পরীক্ষা দিয়েছিলাম। আমাদের আসলে ইন্ডিয়াতে অনেক স্টুডেন্টস এই চায় এক্সাম ব্যান হয়ে যাক। জাপানি স্কুলে এরকম নেই ব্যাপারটা, কিন্তু জাপানি স্কুলে একবারই এক্সাম হয়। আমি যে স্কুলটায় পড়তাম একবারই বছরের শেষে একটাই এক্সাম হয়। বাকি গ্রেডিং সিস্টেম যেটা হয় ওটা এক্সামটা মাত্র ধরে নাও 20% ধরে নাও ওটা গ্রেডিং। আচ্ছা। বাকি হলো ব্যবহার কিরকম, ওকে। যেটা প্রচন্ড দরকার। ক্লিনিং পিরিয়ডে কিরকম ক্লিন করছে, বা কিরকম টিচারদের সাথে ব্যবহার, বা নিজেদের কম্প্যানিয়ন বা বন্ধুদের সাথে কিরকম কিরকম কি ব্যবহার করছে, এরকম এই জিনিসগুলো ওরা বেশি মরাল এডুকেশনটা বেশি থাকে। মোরাল এডুকেশনটা বেশি দেখে। তো আমি আমি এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আর আমার মনে হয় জাপানিজ এডুকেশন সিস্টেম যেভাবে ওদের স্টুডেন্টসদের গ্রাউন্ডেড রাখে আর ডাউন টু আর্থ রাখে, এটাও আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব উইথ ক্লিনিং পিরিয়ড বা লাঞ্চ সার্ভ করা। যদি অনেক ইন্ডিয়ান স্কুলেই লাঞ্চ হয়, এরকম ছোটোখাটো জিনিস যদি করে তাহলে লোকেরা নিজেদেরই গ্রাউন্ডেড থাকে, আর ইভেনচুয়ালি ইন্ডিয়াকেও ক্লিন করতে হেল্প করবে ফিউচারে। তুমি জাপানের নতুন ফুড কি কি ট্রাই করলে? তো জাপানে ফার্স্টলি আমি ওনিগিরি ট্রাই করেছি। ওনিগিরি হলো রাইসের কেকের মতোই, মানে রাইস এরকম করে মোল্ড করে বানানো হয়, ভেতরে ধরে নাও অনেক কিছু থাকতে পারে। ধরে নাও চিলি প্রন থাকলো বা কোনো চিকেনের ডিশ থাকলো, ভেতরে শর্ট অফ ছোট ছোট পুট থাকে। আর ভাল লাগে, দারুণ লাগে খেতে। একটা ফ্লেভার একটা খুব বলতে পারো হেলদি। আর সুশি থাকে, সুশির বাইরে র্যাপ থাকে, ভেতরে রাইস থাকে, আর তার ভেতরে যেটা থাকে যা খুশি থাকতে পারে। শ্রিম্প থাকতে পারে, যেটাকে প্রনও বলা হয়। তারপরে চিকেন থাকতে পারে, ইভেন কি মাটনও থাকতে পারে। তারপরে তোমার ফিশও থাকতে পারে। তো আমার এই দুটো খাবার প্রচন্ড ভালো লেগেছিল। তার সাথে রামেনও খেয়েছিলাম, ওটাও দুর্দান্ত। জাপানের সবই খাবার মোটামুটি আমার খুবই ভালো লেগেছিল। এই সবগুলো ঘটনাই তো তোমার বইয়ের মধ্যে, মানে মোটামুটি সবগুলো সবই তুমি লেখা আছে। লিখলে। এইবার বাবাকে গিয়ে বললে যেটা বই করতে লাগবে, তারপর কি হলো? বাবাকে বলিনি আসলে, প্রথমে মাকেই বলেছিলাম, তারপরে দুজনকে একসাথে বলেছিলাম। তো তারপরে মা বাবা কন্ট্যাক্ট করলো কারা কি পাবলিশার্স আছে, তারা জানা মানে পরিচিতির মধ্যে পেলো দেশ পাবলিকেশন। তারপরে আমরা তাদেরই কন্ট্যাক্ট করে বইটা পাবলিশ করি ইভেনচুয়ালি। ওরা পরে মনে করে যেটা ভালো বই, এটা পাবলিশ করা যেতে পারে, তারপর এটা পাবলিশ হয়। এইটা হচ্ছে তোমার প্রথম হ্যাঁ। বইটা। দর্শক বন্ধুদেরকে দেখিয়ে রাখি, আমি অফকোর্স ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক আমি দিয়ে দেব। এবারে আসবো তোমার সেকেন্ড যে বইটা রয়েছে, লকডাউন নিয়ে তুমি লিখেছো।
এই দুটো বইয়ের কাজ কি মোটামুটি লেখালেখির কাজ কি একসাথেই চলছিল, সাইমালটেনিয়াসলি চলছিল, না না, আলাদা আলাদা করে simultaneously শুরু চলেনি। করেছো? এটা আমি যখন প্রথম বই পাবলিশ করতে যাই, পাবলিশার যাদের কথা বললাম তারা আমাকে জিজ্ঞেস করলো when will you get your second book, মানে তোমার আচ্ছা। সেকেন্ড বই কখন পাবো। ওদের কাছ থেকেই তারপরে তোমার হ্যাঁ, ইন্সপিরেশন মানে আসে। ওরাই চাই যে আমি যে কন্টিনিউ করি, কারণ ওদের মনে হয়েছিল যে এত ছোট বয়সে লিখছে, এটা ব্যাপারটা ওরকমই। আমার মনে হলো যে আচ্ছা, আমি তাহলে যদি লোকেরা আমাকে বলছে তাহলে আমার লেখা উচিত। বাট আমি কি লিখবো ভাবলাম, মানে প্রথমে আমার মাথায় লকডাউনই এলো, আমাকে সরিয়ে ভাবলাম অন্য কিছু আছে কিনা। তারপরে ঘুরে ফিরে লকডাউনে এলো, কারণ আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ফান টাইম বলতে পারো লকডাউন। যদিও আমার দুবার কোভিড হয়েছিল। এবার লকডাউন পিরিয়ডে কোভিড কখন, ফার্স্ট সেকেন্ড থার্ড, কোন রাউন্ডে কোভিড হলো প্রথমবার? আমি আসলে এখন বলতে গেলে একটু ভুলে গেছি, কিন্তু আমার সেকেন্ড ইয়েতে একবার হয়েছিল মনে আছে, আর প্রথমবারটা তাহলে তোমার আমার মধ্যে একটা জিনিস কমন রয়েছে, আমাদের দুজনেরই সেকেন্ড টাইম হয়ে, মানে সেকেন্ড বারে হয়ে গেছে। আমি থার্ড টাইমে আবার এফেক্ট হয়েছিলাম কোভিডে। অ্যান্ড আরেকটা জিনিস, কোভিড আমার লাইফে অনেক চেঞ্জেস এসছে। আমার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসও আসে কোভিডের টাইমে আমি এমন একটা কাজ করেছিলাম, সেটা তারপরে রিকগনাইজড হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা হার্ট কবিতা রয়েছে, এই কবিতাটাকে পুরোটা আমি তোমার কুইলিং পেপারে 3D মিনিয়েচার স্কাল্পচার করেছিলাম। আর এই কুইলিং পেপারটা কিন্তু জাপানে খুব একটা ফেমাস আর্ট ফর্ম, ঠিক আছে? ওইটা করেছিলাম পরে, তখন সবাই বলছিল যে বন্ধুরা কাজটা খুব সুন্দর হয়েছে, তুমি এটা একটুখানি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠাও, দেখো কি হয়। তারপর সেখান থেকে আমার মানে অ্যাপ্রিসিয়েশনটা আসলো। তারপর অবশ্য আমার কুইলিংয়ে মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পর আমি গিনিজের জন্য অ্যাপ্লাই করেছিলাম, গিনিজও আমার হয়েছে। তোমার একটু জানতে চাইবো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জার্নিটা কিভাবে হলো? ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আর কয়েকটা নর্মাল এশিয়া বুক অফ রেকর্ডস, তারপরে এরকমই কয়েকটা সর্ট অফ রেকর্ডসের ইয়েতে আমার মেল করা হয়েছিল যে এরকম আছে, এটা আছে, এইরকম 3টে বই লেখা হয়েছে, যদি কেউ কোনো রেকর্ড দেয় বলতে পারো দেয়। আমার এশিয়া বুক অফ রেকর্ডস আর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আপাতত হয়েছে, এবার অন্য কয়েকটাতে হতেই পারে, কে জানে। রাইট। আমি জানতে চাইবো এই তোমার সেকেন্ড বুকটা নিয়ে, এই লকডাউন যে লিখলে, এই লকডাউনটা তোমাকে কিভাবে মোটিভেট করেছে, বা তুমি লকডাউন থেকে অ্যাকচুয়ালি কি কি শিখলে, বা বইটার মধ্যে কি কি লিখলে? আমি লকডাউন থেকে শিখেছি যে ইম্পর্টেন্স অফ হাইজিন, সামটাইমস সোশ্যাল ডিস্টেন্সিং করা দরকার। ধরে নাও কারোর জ্বর হয়েছে, এটা তো নর্মাল সবাই শিখেছে। হ্যাঁ, আমাকে কোভিড শিখিয়েছে, কোভিড জিনিসটা যেটা আমার হয়েছিল, আমি শিখেছি যে প্রথমে আসলে কোভিড প্রথমে বেশি ভোগায় না, ওটা যাওয়ার আগে ভুগিয়ে যায়। কিন্তু ওই যার মনে জোরটা রাখতে হয়, না হলেই তুমি ওটাকে বিট করতে পারবে, যেটা আমি রেখেছি। আমার মা বাবা আমাকে এসব ব্যাপারে অনেক ইনফ্লুয়েন্স করেছে যে মনের জোর রাখতে হবে, মেন্টাল স্ট্রেংথ থাকা দরকার। ইনফ্যাক্ট এটা ক্যারাটেতে অনেক এনহ্যান্স হয়। রাইট। যদিও আমি এখন ক্যারাটেতে ফাঁকি মারি। তো এখন কেন ফাঁকি মারা হয়, মানে বেশি সময় পাও না নাকি লেখালেখির জন্য বেশি ব্যস্ত? মোটামুটি সবকিছুতেই ফাঁকি মারি, এটা আমার একটা হ্যাবিট আর কি। আচ্ছা, এটা নিয়ে বাবা মা বকেন না? ও একবার দেখলো, কারণ কি ওনারা পেছনে বসে রয়েছেন, সেই কারণে একবার দেখে নিল যে রিয়েকশনটা কি আসতে চলেছে। বাড়িতে কে বেশি বকে, মা না বাবা? সেভাবে কেউই বকে না। এটা তো এখন ভয়ে বলছো না, নাহলে বাড়িতে গিয়ে আবার যে বকে বেশি সে আবার বকবে তোমাকে। না, সত্যি কেউ বকে না, আমি সত্যি কেউ বকে না। বকা আমাকে যদি কেউ দেয় তাহলে সেটা ধরে না আমি নিজে কোনো ভুল করেছি সেটার জন্য দেয়, আননেসেসারি কোনো কারণে দেয় না। আর এই বকা র্যান্ডামলি মানে 1 মাসে একবার হয়তো আসে। আচ্ছা, তো এরকম মানে ওয়ান্স ইন আ ব্লু মুন হওয়ার মতো হয় আর কি। তো কিরকম কাজ করলে বেসিক্যালি বকাগুলো শুনতে হয়, কি করো? কিছু একটা ভুল করি যেটা আমি ক্ষতিগ্রস্ত হব বা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, মানে আমার জন্য জিনিসটা ঠিক নয়, বা আমি একটা বাজে কাজ করেছি যেটা জন্য আমার বকা দরকার আর কি, সেটা আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি দরকার না, এটা সব বাচ্চাদের জন্যই দরকার, যতই যে বলুক যে বকা খাচ্ছি এটা হচ্ছে। তো আমি যদিও কম খাই বকা, তারপরেও ঠিক আছে, মানে আমার অত কিছু অসুবিধা নেই। তারপরে ফাঁকিবাজি করতে ক্যারাটে নিয়ে তারপরে কি হলো? তো ব্যাপারটা কি হলো, ওই কোভিড আমাকে শিখিয়েছে মেন্টাল স্ট্রেংথ কিপ আপ করতে সব কন্ডিশনে। আর তারপরে শিখিয়েছে যে তুমি কত খুশি থাকতে পারো নিজের ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে, কারণ কোভিডে আমাদের ফুল ফ্যামিলি, কোথাও কারোর বাইরে যাওয়ার নেই, সবাই বাড়িতেই আছে, সবাই বাড়িতে। হ্যাঁ, তো সবাই মিলে আনন্দ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে বাড়িতেই, হোমমেড খাওয়া দাওয়া। রাইট। তো ব্যাপারটা এটাই আর কি। আর বলতে গেলে কোভিড সেরকম আমাকে অনেক কিছুই শিখিয়েছে। তো কোভিডের সময় যেমন আমাদের লাইফে যেটা সবচেয়ে বেশি মানে চেঞ্জেস এসেছিল, যেহেতু আমরা বাইরে গিয়ে কাজ করি, ধরো পড়াশোনা, স্কুল বন্ধ হয়ে গেছে, তো তখন পড়াশোনাটা কিভাবে কন্টিনিউ করতে? পড়াশোনাটা তো ডেফিনেটলি অনলাইন ক্লাসেই হতো, মানে কোভিডের সময় আর কি। আর অনলাইন ক্লাসে আমি ফাঁকি মারতাম,
মানে আচ্ছা। আমি একবার করেছিলাম, আমি ক্যামেরা অফ করে পা তুলে শুয়েছিলাম, মাইকটা অফ করেছিলাম, পা তুলে শুয়েছিলাম একদম এরকম করে। আর আমি হাফ প্যান্ট পরে অনলাইন ক্লাস করতাম। আমার মনে হয় সবাই হাফ প্যান্ট পরেই অনলাইন ক্লাস করতো বেশি। আমি এমন লোককেও দেখেছি যে ব্লেজার পরে বসে নিচে হাফ প্যান্ট পরে অফিসের ল্যাপটপে কাজ করছে, মানে ওটা তো দেখা যায় না। মোটামুটি সবই ছেলেরা যারা আছে তো হাফ প্যান্ট পরেই বসে। তো অনলাইন ক্লাস এখনো ইনফ্যাক্ট অনলাইন ক্লাস হলে বা অনলাইনে কোনো মিটিং হলে আমি নিচে হাফ প্যান্ট পরি, উপরে একটা ভালো জামা পরেই বসি। এটা আমার মনে হয় যতটা করা দরকার, যারা এটা করে সেটা মিনিমালিস্টিক একটা অ্যাপ্রোচ, এটা দরকার। তো আমি ওভাবে ঠ্যাং তুলে শুয়ে আছি, আমার মা আমাকে এসে জিজ্ঞেস করে যে আচ্ছা, আমি মাকে বলি এই জল দাও না মা এক গ্লাস। তখন আমি তারপরে রিয়েলাইজ করি যে আমার ক্যামেরাও অন আছে, মাইকও অন আছে, আর টিচার সব দেখে ফেলেছে। আমি আসলে টিচার দেখেছে কারণ আমি যদি গুগল মিটে আমাদের ক্লাসে যদি কথা বলি তাহলে আমার ছবিটা পুরোটা সামনে চলে আসে আর কি। হ্যাঁ। আর তাহলে টিচার দেখে বলেছে হোয়াট ইজ দিস বিহেভিয়ার। তারপরে আমি ইমিডিয়েটলি মিটিং লিভ করে গেছি। তারপরে আমি পরের টিচারের পিরিয়ডে জয়েন করেছি। তারপরে আরেকবার হয়েছিল যে আমার একটা কি বলে, আমার একটা বুদ্ধি এসেছিল। আমি কি করেছিলাম, আমার একটা ছবি তুলেছিলাম এরকম করে বসে আছি ছবি, এই ছবিটাকেই আমি এডিট করে এটা করে ওটা করে আমি আমার ব্যাকগ্রাউন্ডে লাগিয়েছিলাম। আমার ব্যাকগ্রাউন্ডে একটা প্লেন দেওয়াল ছিল, তো ছবিটা ব্যাকগ্রাউন্ডে ফিট হয়ে গেছে, আমি ফ্রেম থেকে বেরিয়ে গেছি। আর তো ব্যাকগ্রাউন্ডটাই দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের সামনে কিছু নেই, তো মনে হচ্ছে আমি বসে আছি আর আমি এরকম করে বসেছি, বুঝলে? মানে জানো কিছু ভাবছো, ক্লাসটা মনোযোগ দিয়ে শুনছো। দেখে আর তো ঘুরে নেবে, ও কি বারবার দেখবে আমার ছবিটা? তো এক দৃষ্টিতে দেখলে মনে হবে আচ্ছা আচ্ছা শুনছে। তারপরে আমি ঘুরে বেড়াচ্ছি, এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, আমার মা তো জিজ্ঞেস করছে তোর অনলাইন ক্লাস চলছে? আমি বলছি গিয়ে দেখো না কি হয়েছে। তারপরে মা দেখছে আর এরকম। আর যদি কোনো টিচার প্রলং দেখে তাহলে ভাববে হয়তো নেটওয়ার্ক এরর হয়েছে, ম্যাক্সিমাম ওটাই ভাবতে পারে। তারপরে আমি পরের ক্লাসে আমি একটা টিচার আমার খুব ফ্রেন্ডলি, তাকে আমি দেখিয়েছি ম্যাম দেখুন এরকম আমি করেছি। ম্যাম বলেছে ঠিক আছে করো, কিন্তু আমার ক্লাসে করো না। তার মানে ক্লাসে রেখে সবার সঙ্গে কথা বলতে লাগবে, নাহলে বোঝা যাবে না যে কে ফাঁকি দিচ্ছে আর কে ফাঁকি দিচ্ছে না। তো এই যে ফাঁকি দিতে, এই ফাঁকির সময়টা অ্যাকচুয়ালি করতে কি তখন? এই ফাঁকির সময়টা আমি এদিকে যেতাম, আমি তখন বেবলেট নিয়ে খেলতাম, বেবলেট খেলতাম, এখন তো কিছুই খেলা হয় না। তারপরে এদিকে বল পেটাতাম, তারপরে গিয়ে শুয়ে থাকতাম। অনেক ক্লাসে প্রলং বসে থাকলে আমি ক্যামেরা অফ করে মাঝে মাঝে শুয়ে যেতাম, আর মাঝে মাঝে ধরাও পড়ে যেতাম, ক্যামেরাটা অফ হতো না। তো ব্যাপারটা এরকমই আর কি, এইগুলোই করতাম। তোমার বাকি যে দুটো বই দেখেছি সেটার তুলনায় এটা অনেক বড় মোটা, অনেক কিছু আছে এটার মধ্যে। তোমার তৃতীয় বই ইজিপ্ট নিয়ে লিখেছো। এটাতে আমার ইজিপ্টের হিস্ট্রি নিয়ে অনেক ডিটেলে লিখেছি, মাইথোলজি নিয়েও অনেক ডিটেলে লিখেছি, অনেক জায়গা ঘুরেছি। তো 12 দিনের মধ্যেই আমার পার্সোনাল ফিলিংসও লিখেছি, এক্সপিরিয়েন্সও লিখেছি। একটা 11 বছর বয়সের বাচ্চা, তখন 11 বছর বয়স ছিলাম যখন ইজিপ্টে গেছিলাম, বইটা পাবলিশ হয়েছে 12 বছর বয়সে। আচ্ছা। তো 11 বছরের একটা বাচ্চা কিভাবে ইজিপ্টকে দেখছে, আমি তখন অনেক ইজিপ্টের হিস্ট্রি নিয়ে ফ্যাসিনেটেড ছিলাম। তো এটাও একটা প্লাস পয়েন্ট অ্যাড করেছে, কারণ আমি জানি আমি কি শুনছি। গাইডরা সব জায়গায় যেখানেই গেছিলাম গাইড দিয়েছিলাম। আর আরেকটা জিনিস অ্যাড করেছি, সিনারিক বিউটিটাকেও খুব, যতটা অন্যরা বলেছে খুব ভালো করে ডেসক্রাইব করেছি যারা পড়েছে। আপাতত কোনো নেগেটিভ রিভিউ নেই। তো দেখা যাক এবার। ছবিগুলো কি তোমার নিজেরই তোলা? হ্যাঁ, সব ছবি নিজেরই, মোটামুটি সব নিজেরই তোলা। আচ্ছা, এবার আমাদেরকে একটু ইজিপ্টের গল্প শোনাও, কি কি দেখলে সেখানে? ইজিপ্টটা লোকে ভাবে খালি পিরামিডস, একদমই ভুল কথা। ইজিপ্টের টেম্পলস, ফিলে টেম্পল, এডফু টেম্পল, হোরাস টেম্পল একই ব্যাপার। তো যাই হোক, কার্নাক টেম্পল, তারপরে অনেক এরকম টেম্পল আছে। আমার মনে হয় এগুলো দেখার যোগ্য, এগুলোর এত হিস্ট্রি আছে। তুমি কি জানো ইজিপ্টের একটা টেম্পল, আমার টেম্পলের নামটা এখন মনে পড়ছে না, তো টেম্পলটার একটা রুম আছে, আমি গেছিলাম ওখানে। তো টেম্পলটা ধরে নাও এরকম একটা ছোট রুম, হ্যাঁ, রুমের দেওয়ালে ইনস্ক্রিপশন করা আছে, অনেক ইনস্ক্রিপশন করা আছে। আমাদের গাইড এসে বললো যে এইটা নাকি পারফিউমের রেসিপির, হাজার হাজার পারফিউমের রেসিপি দেওয়ালে ইনস্ক্রাইব করা আছে। পরে ইন্টারেস্টিং কথাটা শোনো, তো প্রত্যেকটা ফোঁটা ফোঁটা কত ফোঁটা কি দিতে হবে সেটাও ইনস্ক্রাইব করে লেখা আছে। আচ্ছা। তো ব্যাপারটা কি হলো, এবার নেপোলিয়ান যখন ফ্রেঞ্চ, যা সবাই জানে, যখন যে ইজিপ্টে ইনভাইট করে 1799-এ, তখন ও এখানে ঢুকে সব পারফিউমের রেসিপিগুলো ফ্রান্সে নিয়ে যায়। আর বেশিরভাগ ফ্রান্সের পারফিউম এখনো এই রেসিপিগুলো দিয়েই তৈরি হয়। আচ্ছা। এটাই আর কি, এটা খুব ইন্টারেস্টিং আমার লেগেছে। এটা নিয়ে আমি বইতে অনেক লিখেছি। আমার আসলে এটা খুবই শকিং লেগেছে আর কি, এটা আমি জানতাম না আগে। তাই ইজিপ্টের আর কোন কোন জিনিসগুলো তোমার বেশি ভালো লাগলো? ইজিপ্টের একটা আমার খুব ভালো লেগেছে, ওখানে সবাই ইন্ডিয়ান সিনেমা দেখতে খুব পছন্দ করে। তাই? হ্যাঁ,
আমাদের মানে ওইখানকার আমরা যেমন ধরো আমি বেসিক্যালি আমি যখন কোনো কোথাও একটা নতুন জায়গায় ট্রাভেল করতে যাই আমি ওখানকার লোকাল ফুড ট্রাই করি, লোকাল যারা রয়েছে ধরো কোনো একটা মার্কেটে গেলাম তাদের সঙ্গে কথাবার্তা বললাম, এই ধরনের বিষয়গুলো করি, তাহলে কি হয় একটা ওই জায়গার কালচার সম্পর্কে লোকজনদের জীবনযাত্রা সম্পর্কে জানা যায়। তুমি কি কি করলে ওদের সঙ্গে কথাবার্তা বললে বা কিভাবে কমিউনিকেট করলে? ওদের সঙ্গে কমিউনিকেট করতে হয়নি। ইজিপ্টের মোটামুটি সব লোকেই খুব এক্সট্রোভার্টেড, আমাদের দেখেই জিজ্ঞেস করছিল ইন্ডিয়া, শাহরুখ খান, অমিতাভ বচ্চন। আর তারপরে আমাদের ইন্ডিয়ান সিনেমার নাম বলেছিল ওম শান্তি ওম, তারপরে সব অনেক সিনেমার নাম বলেছিল। ওকে। তো এইটা খুব ভালো লেগেছে। ওরা ইন্ডিয়ান কালচারের, ওরা ইন্ডিয়াকে খুব ভালোবাসে অ্যাজ আ কান্ট্রি। ওরা একজন তো বলছে ইন্ডিয়া ইজ দ্য বেস্ট কান্ট্রি, এবার আই উইশ আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, এসব সব বইতে লেখা আছে। আর ইন্ডিয়া বলে অনেক দোকানে আমাদের ডিসকাউন্ট করে দিচ্ছিল, ফ্রিতে ফল খাওয়াচ্ছিল কয়েকটা ফ্রুটের দোকান। ওয়াও। তো এদের ওটা একটা হসপিটালিটি। আর ইন্ডিয়া বলে আরও ডিসকাউন্ট সব পাচ্ছিলাম, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম অফার পাচ্ছিলাম সব জায়গায়। একজন তো বললো তার মা নাকি আমাদের বাংলা সিরিয়াল দেখে। আচ্ছা। বাংলা যে সিরিয়ালগুলো হয় তুমি ভাবতে পারছো, ওই শাশুড়ি বৌমার ঝামেলা, ওগুলো ইজিপ্টের লোকেরাও দেখে বসে বসে। না, আমার এটা শুনে প্রচন্ড শখ লেগেছিল। এটা হলো সবচেয়ে বড় শখ, আমি জীবনে এত শখ তৈরি করে দিল। সে বলছে তার ওরা বাংলা বোঝে? বাংলা না, ওটা ট্রান্সলেটেড হয়, কয়েকটা ডাব না, আমাদের চ্যানেলেই দেখবে। এখন তো নতুন একটা অপশন এসেছে, অটো ডাবড হয়ে যায়। তুমি ইউটিউবে যে কোনো ভিডিও অটোমেটিক তুমি যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে ওই ল্যাঙ্গুয়েজে অটো ডাবড হয়ে যায়। মানে আমাদের কথাবার্তা শুনে মনে হলো ইউটিউবে দেখে, ইউটিউবে তো এগুলো পাওয়া যায়। আর বা ধরে নাও হটস্টার এগুলো পাওয়া যায়, ওগুলো তখন ওখানে অটোমেটিকলি কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নেওয়া যায়। এখন তো এআই দিয়ে অনেক কিছুই করা যায়। তো ব্যাপারটা মানে অনেক কিছু করা যায় বলতে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট এসব, তো ওইভাবেই হয়তো দেখে। আমি শুনে খুব শকড হয়েছিলাম যে মানে বাংলা সিরিয়াল গিয়েও দেখছে আর কি, ইন্ডিয়ান সিরিয়াল। অ্যাজ এ ফুড লাভার তোমার ইজিপ্টে গিয়ে কি কি ফুড মানে তুমি ট্রাই করলে? আমি একটা ফুড ট্রাই করেছিলাম, নাম হলো কশরি। প্রথম দিন গিয়েই খেয়েছিলাম, ওটা আমাদের হোটেলের স্টাফ রেকমেন্ড করেছিল যেখানে ছিলাম। ওটাতে পাস্তা আছে, আই থিঙ্ক চিজ আছে, আর ভার্মিসেলি, মানে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট প্রিপারেশনস। তারপরে ভাজা ভুজি কিসব একটা সর্ট অফ পাপড়ের মতো বলতে পারো ছিল, উপরে আর টমেটো সস ছিল, যেটা দারুণ খেতে, সুস্বাদু, একটু সুইট, একটু অন্যরকম খেতে, যেরকম টমেটো সস আমরা নর্মাল খাই। তো জিনিসটা পুরোটা একসাথে মিলে একটা ট্র্যাডিশনাল ইজিপশিয়ান ডিশ, ওটা খুবই ভালো খেতে। ইজিপ্টে যদি কেউ যায় সেটা আমি ট্রাই করতে বলবো। আর ওটা লোকাল সব জায়গায় মোটামুটি পাওয়া যায়। আর ইজিপ্টের মোটামুটি অন্য খাবার বলতে গিয়ে ইজিপ্টের এইটা ছাড়া আমরা মোটামুটি একটা খেয়েছিলাম ফেলাফেল একটা অ্যারেবিয়ান খাবারও বলতে পারো। ফেলাফেল একটা ছোট র্যাপ, ওটাও খুব ভালো খেতে। আর ইজিপটিয়ান খাবার আমার বেশি কিছু মনে পড়ছে না। শপিং করনি কিছু ওইখান থেকে, মানে কি কি জিনিস এরকম শপিং করার কোনো ইয়ে রয়েছে? হ্যাঁ, শপিং তো করেছিলাম। আমরা একটা কিংতুতের একটা মডেল কিনেছিলাম এরকম। আচ্ছা। আমার কিংতুতকে খুবই ভালো লাগতো, কারণ একটা কার্টুনে আমি দেখেছিলাম, একটা কার্টুন আঁকা ছিল, আমার মনে হলো আমার মতো দেখতে, তাই আমার কিংতুতকে খুবই ভালো লাগতো। যদিও সে লাইফে কিছুই করেনি, অনেক কম অল্প বয়সেই মারা গেছে। তো আমার তাই কিংতুতকে খুব ভালো লাগতো, কিংতুতের একটা মডেল কিনেছিলাম, আর একটা কয়েকটা ফ্রিজ ম্যাগনেট বয়স। একটা কথা জানতে চাইবো সমৃদ্ধ, এই যে তিনটে বই তুমি এখন পর্যন্ত লিখলে বা পাবলিশ হলো, যেই প্রশ্নটা আমি ধরো পডকাস্টের শুরুর দিকেই করেছিলাম ওইটাই আবার একটু টেনে তুলছি আর কি। এই যে ধরো এখনকার বাচ্চারা তো খুব বেশি একটা অন্য বই পড়া, মানে পড়ার বই ছাড়া তো অন্য বই পড়ার খুব বেশি একটা নেশা থাকে না, তুমি তাদের জন্য কি বলবে? আমি শুনেছি যে তুমি বিভিন্ন জায়গাতে এখন যাও কথাবার্তা বলতে, মোটিভেশন মানে দিতে বাচ্চাদেরকে পড়াশোনা নিয়ে, বই পড়া নিয়ে স্পেশালি, এই বিষয়টাকে যদি একটু তুলে ধরো। আমার মনে হয় অন্য বই পড়া দরকার, গল্পের বই। নট অনলি ইজ ইট আ ফ্রি টাইম স্পেন্ড করার একটা খুব ভালো একটা ওয়ে, ইট গিভস আস বেটার কমিউনিকেশন স্কিলস, ইট ইমপ্রুভস আওয়ার ভিজুয়ালাইজেশন, ইট ইমপ্রুভস many things of ours which is needed, it improves our behavior in certain ways. And আর আমার মনে হয় বই পড়লে আমার একটা সেলফ স্যাটিসফ্যাকশন একটা ব্যাপার হয় যে আচ্ছা আমি আমার ফ্রি টাইমটাকেও স্পেন্ড করলাম, এন্টারটেনডও হলাম, আর এমন কিছু একটা করলাম যেটা আমার ক্রিয়েটিভিটি বাড়ালো, ভিজুয়ালাইজেশন বাড়ালো, ইমাজিনেশন স্কিলস বাড়ালো, সোশ্যাল কমিউনিকেশন স্কিলস বাড়ালো, রাইট অনেক কিছু আমার ইমপ্রুভ করলো। ইভেনচুয়ালি যারা বই পড়তে থাকে না তারাই ইভেনচুয়ালি রাইটিং এর একটা ইচ্ছে হয়। আমার মনে হয় কেউ যদি বই পড়ে তাহলেই সে একটা অথর হতে পারবে, প্রপার একটা অথর। কারণ আমার মনে হয় তুমি যদি বই পড়ো তাহলেই তুমি বুঝতে পারবে যে একটা অথর কি করে নিজের ফিলিংস বা এক্সপিরিয়েন্সেস একটা পাতায় নোট ডাউন করে অন্যদের ওটাকেই দেখিয়ে দেয়। কেউ যদি একটা নাম যারা ধরে না রাস্কিন বন্ডের লেখা পড়ে আমরা কি ভাবি যে মানে আমরা আমাদের সামনে ঘটনাটা ঘটছে, এত ভালো ওনার লেখা। তো এই যে এই লেখাটা, এটা বই না পড়ে কোনোদিনও আসবে না। কারণ আমাদের এরকম মানে রাস্কিন বন্ডেরই যদি বই পড়া হয় তাহলে আমরা বুঝতে পারবো যে কি করে
ওরকম ডেসক্রিপটিভ রাইটিং স্টাইল মানে নিয়ে লেখা যেতে পারে, বা কিরকম করে মানে নেচারকে ডেসক্রাইব করা যেতে পারে, এইসব ফ্যাক্টর না জানা থাকলে বই একটা কেউ যদি অথার হতে চায় সেটা হওয়া কঠিন হতে বলতে পারি। এবার অনেকের ইংলিশ খুব ভালো হয়, এটাও একটা প্লাস ফ্যাক্টর যদি ইংলিশে কেউ বই লিখতে চায়। তো ব্যাপারটা এটাই আর কি, মানে যে কোনো তুমি বেসিক্যালি মানে কোন কোন ধরনের বই পড়তে বেশি ভালোবাসো বা তুমি পড়ো বেসিক্যালি? আমার মোটামুটি সব জনরাই ভাল লাগে। এবার বলতে গেলে আমি মাঝে মধ্যে ধরে নাও বাইরে বৃষ্টি পড়ছে, তখন আমি ভূতের বই পড়তে ভালোবাসি। আচ্ছা। এই গ্লুমি এনভায়রনমেন্টে ভূতের বই পড়তে ভালোই লাগে রাত্রিবেলা পড়তে। তো তারপরে বাথরুম যাওয়ার সময় মা বাবাকে ডাকতে হয়। হ্যাঁ, আর আমার বলতে গেলে মানে ইমাজিনেশন পাওয়ারটা তখন অনেকটা বেড়ে যায় না? মনে হয় যে আশেপাশেই রয়েছে এরা। হ্যাঁ, ওটা একটা মজাদার ব্যাপার হয় আর কি। তো ভূতের বই ছাড়া আর কি কি বই পড়ো? নর্মাল কমেডির আমার বই ভাল লাগে। আর বলতে গেলে যে কোনো জনরা, সেটা যদি একটা এন্টারটেইনিং বই হয়, আমার ইভেন কি উইলিয়াম শেক্সপিয়ারের গল্পগুলো পড়তে খুব ভালো লাগে। হ্যামলেট পড়েছি, তারপরে কিং লিয়ার পড়েছি, তারপরে মানে মার্চেন্ট অফ ভেনিস পড়েছি, অনেক বই পড়েছি, দ্য টেম্পেস্ট পড়েছি, রোমিও জুলিয়েটটাও পড়েছি। আমার মনে হয় এই উইলিয়াম শেক্সপিয়ার একটা আমার বলতে পারো মানে সেকেন্ড ফেভারিট অথার আফটার রাস্কিন বন্ড। তোমার চতুর্থ বইয়ের কাজ চলছে, সেগুলো নিয়ে লেখালেখি চলছে, এই বিষয়টা যদি একটু আমাদের সামনে তুলে ধরো। আমি একটুই বলতে পারি, এটা ব্যাপারটা একটু ফিলসফিক্যাল একটা বই হবে। এক্সপ্লোর করে লোকেরা ওটা পড়লে বুঝতে পারবে যে ওভার জেনারেশন থিঙ্কিং, থট প্রসেস এসব কি করে চেঞ্জ হয়েছে। আমি আর কিছু বলছি না, সেইটুকুই আর কি বলছি। আচ্ছা, আমি শুনলাম যে তুমি মোটামুটি ভালো ড্রয়িং করতে পারো এবং তার পাশাপাশি ভালো গান গাইতে পারো। ড্রয়িংগুলো আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরবো একের পর এক, যেগুলো আমার সামনে এসে পৌঁছেছে অলরেডি। একটা চাইবো ছোট্ট 1-2 লাইন যদি আমাদের দর্শকদের জন্য শোনাও, এবং তারপরেই আমরা পডকাস্ট এখানে শেষ করব। তো এই গানটা আমি আগেও কয়েকটা জায়গায় গিয়েছি, এটা আমার প্রিয় গান। হ্যাঁ, বলতে আমার ফেভারিট না, এটা আমি রিসেন্টলি শিখেছি, আমার মনে হচ্ছে গানটা খুবই ভালো, তাই আমি গাইছি। এটা হলো পথ হারাবো বলে, এবার হেমন্ত মুখার্জি গাওয়া। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নেই পাবো বলে নয়ন মুদেছি। মানে আমি এই অবধি গাইছি। আমার আসলে গলা একটু বসে গেছে আর নাকও বন্ধ, তাই মানে অতটাও ভালো গাওয়া হয়নি আর কি। কোনো অসুবিধে নেই। তোমার সঙ্গে যখন আমরা আবার পরের কোনো একটা পডকাস্টে বসবো, তখন আশা করবো যে তুমি আরও সুন্দর সুন্দর, আরও মজার মজার তথ্য আমাদের সামনে তুলে ধরবে। আজকে সত্যিই তোমার গল্প শুনতে শুনতে আমার মনে হয়েছিল যে আমি একটা মুহূর্তে জাপানে বসে আছি, একটা মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আমি ইজিপ্টে আছি। এটাই হয়তো তোমার লেখার শক্তিটাই ওই রকম যে তুমি আমাকে ওই জায়গায় কথা বলার মাধ্যমেও আবার ওইখানে নিয়ে যেতে পেরেছো। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আমরা আমাদের পডকাস্ট আজকে এখানেই শেষ করব। এই মুহূর্ত পর্যন্ত আপনারা যারা পডকাস্টটি পুরোটা দেখলেন, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন কোন পার্টি আপনাদের সবচাইতে বেশি ভালো লাগলো। আর অবশ্যই আপনারাও যদি আপনাদের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই লিঙ্কে দেওয়া যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে তাতে আমাদেরকে লিখে পাঠাবেন আপনাদের গল্প। বিদায় নিচ্ছি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে। দেখা হবে পরবর্তী কোনো পর্বে, পরবর্তী কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।